বছরের মধ্যে তাদের সবচেয়ে মারাত্মক যে কাজ তারা করেছিলেন, প্রথমত হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আসামিকে ধরে নিয়ে এসে অপারেশনের নামে বাইরে নিয়ে যাওয়া এবং বলছে যে তারা যখন তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হলাম, বের হওয়ার পরে তার পক্ষ এসে আমাদের উপরে হামলা করে পাল্টাপাল্টি গোলাগুলিতে আসামি মারা যায়। এই যে ক্রস ফায়ার ব্যাপকভাবে গত 15 বছর যেটা হয়েছে, সেটা বিভিন্ন পরিসংখ্যান, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, ব্যক্তি বিভিন্নভাবে যেভাবে তুলে এনেছেন সেই জিনিসগুলো আদালতের সামনে আমরা প্লেস করি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কেউ যদি অফেন্স করে, কনস্টিটিউশন ভায়োলেট করেন, তো সেটা কি হবে? এটা কোন ব্যবস্থা? এই ক্রস ফায়ারে মারার বিষয়টা যখন বিশ্বব্যাপী এবং জাতীয়ভাবে ব্যাপকভাবে সমালোচিত হতে থাকলো, এবং ক্রস ফায়ারের হিস্ট্রি গুলো যে লম্বা হিস্ট্রি, কত করুণ কাহিনী, মানুষকে, রাজনৈতিক কর্মীদেরকে গ্রেপ্তার করার পরে তার পরিবারের প্রথম চেষ্টা থাকতো তাকে গ্রেপ্তার যে করা হয়েছে সেটা যেন স্বীকার করা, এবং সেটার জন্য স্বীকার করার জন্য তারা ঘুষের যে লেনদেন করতো। প্রত্যেকটা থানায় পুলিশ অফিসারদের দৌরাত্ম্য এমন পর্যায়ে গিয়েছিল যে বোনকে বলেছে যে তুই তাড়াতাড়ি আমার জন্য 1 লাখ টাকা না নিয়ে আস, নইলে আমাকে মেরে ফেলবে। বোন পা ধরে কান্নাকাটি করেছে, বলেছে কিছুক্ষণ রাখেন, আমি আসছি। সে দৌড়ে ভোর রাতের আগে 50,000 টাকা জোগাড় করতে পেরেছে। মিরপুরের ঘটনা, 50,000 টাকা নিয়ে গেছে, তখন বলছে তুই সময় মতো আসিস না, এখানে মেরে ফেলছি। সকালবেলা তার লাশ পাওয়া গেছে। এই যে ক্রস ফায়ারের বেদনাদায়ক স্টোরি, এবং যে স্টোরি গুলো ক্রস ফায়ারে মারার ক্ষেত্রে যেটা আমরা এভিডেন্সে পেয়েছি, যে একজনকে ধরে নিয়ে গিয়ে র্যাব তাকে মিরপুরের বেরিবাদের দিকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে 3 জনকে নিয়েছে। তার মধ্যে একজনকে প্রথমে রাস্তার উপর দাঁড় করে মাথায় গুলি করে দিয়েছে, পড়ে গেছে। আবার কিছু দূর আগাই গেছে, যাওয়ার পরে দ্বিতীয় জনকে গুলি করা হয়েছে। দ্বিতীয় জনের মাথায় যখন গুলি করা হয়েছে, তার মাথায় অনেক ঝাঁকড়া চুল ছিল, তো গুলি করার পরে চুলের মধ্যে লেগে আগুন ধরে যায় চুলে। তখন সংশ্লিষ্ট যে পারপিট্রেটর সে হো হো করে হাসে, আরে দেখছিস গুলি করলাম হারামজাদা, চুলের মধ্যে আগুন ধরে গেল। এরপরে তাকে ফেলে রেখে আবার তৃতীয় আরেকজনকে গুলি করা হয়। এগুলো তারা পাখির মতো মারতো, এগুলো তাদের কাছে কোনো বিষয় মনে হতো না, হো করে হাসতো গুলি করার পরে। এবং আমরা এমন পারপিট্রেটরদেরকে পেয়েছি, এমন এভিডেন্স পেয়েছি যে গুলি করতো মাথায়, যখন জমটুপি পরিয়ে নিত, চোখ মুখ বেঁধে নিত, এবং তাদেরকে এক ধরনের সিডেটিভ পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে। গুলি করে মারা হচ্ছে, ওই লোকটা কিন্তু অনেকটা জড় বস্তুর মতো আচরণ করতো, প্রতিরোধ করার চেষ্টা করতো না, চিৎকার করতো না, কারণ তাকে এমন কিছু করা হতো যে তার এই ক্ষমতাটাই আর থাকতো না। তো মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করতো যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়, রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না, তখন সে খালি হাতে এটা করতো। সে যখন নদীর গুলোতে গিয়ে ক্রস ফায়ারে মানুষ মারতো, নৌকার খোলের মধ্যে নিয়ে বন্দীদেরকে নিয়ে যেত, মানে প্রথমে গাড়িতে করে নদী পর্যন্ত নিয়ে যেত, সেখান থেকে মানুষজন সরিয়ে রাতের আধারে সেগুলোকে ট্রলারে উঠানো হতো, ট্রলারের খোলের মধ্যে রাখতো, মাছ নদীতে বা মাছ সাগরে ভাটার সময়, জোয়ারের সময় এগুলো হিসাব করতো, সেখানে নিয়ে যাওয়ার পরে গুলি করে একটা একটা করে মেরে ফেলে দিত। ফেলে দেওয়ার আগে আবার পেটটা কাটতো, নাড়ি ভুড়ি বের করতো, সিমেন্টের বস্তা বেঁধে দিতে, ফেলে দিত। কিন্তু মাথায় যখন গুলিটা করতো, আমরা জিজ্ঞাসা করেছি যে মাথায় কেন গুলি করা হতো, তখন বলছে যে মাথায় গুলি না করলে মরতে দেরি হয়, তা আমাদের এত সময় নেই, মাথায় দিলে তাৎক্ষণিক মারা যায়। তো মাথায় গুলি করার আগে মাঝখানে একটা বালিশ রাখতো যাতে মগজ এবং রক্ত ছিটে মুখে না আসে। এই যে অ্যাট্রোসিটির মহাকাব্যিক উপাখ্যান, এইটা বাংলাদেশে গত 15 বছর ধরে তারা কায়েম করেছিলেন। এই মামলার বিচারের জন্য এই প্রেক্ষাপটটা অসম্ভব গুরুত্বপূর্ণ। তারা মানুষ, এই ছাত্রদেরকে পাখির মতো যে মেরেছে 1500 মানুষকে, এই মনস্তত্ত্বটা কোথা থেকে আসলো? তার আগে তারা হাত পাকিয়েছে এইভাবে মানুষকে মেরে। সুতরাং এই যে মাইন্ডসেট, হার্ডনেট ক্রিমিনাল, তাদের এই বিষয়গুলো এই মামলার বিচারের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। তো ক্রস ফায়ারে মারা যখন খুব বেশি প্রশ্নবিদ্ধ হতে শুরু হলো, তখন তারা একটা নতুন পদ্ধতি গ্রহণ করলো যে এটা তো মুশকিল, তাহলে বেটার হচ্ছে প্রথমে স্বীকার না করো, গুম করে দাও। গুম করার পরে কয়েকটা কাজ হতো। প্রথম হতো যে রেখে দিল বছরের পর বছর, কেউ জানলো না, কোনো খোঁজ নাই। থানায় যাবেন,
জিডি করতে গেলে জিডি নেবে না, কোনো বাহিনীর বিরুদ্ধে জিডি গ্রহণ করা হতো না, মামলা গ্রহণ করা হতো না, কিচ্ছু করা। হাইকোর্টে এসেছি, আমি নিজেও লয়ার হিসেবে তখন মামলা করেছি, হাইকোর্টে হেভিয়াস কর্পাস পিটিশন করা হয়েছে যে আমরা দেখেছি পুলিশ এসে, ডিবি পুলিশ অমুক অফিসার তমুক অফিসার এসে উঠিয়ে নিয়ে গেছে, বলছে পুলিশ তো অস্বীকার করেছে, সুতরাং ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, রিট ইজ নট মেইনটেনেবল। হাইকোর্ট ডিভিশনের কোনো প্রতিকার ছিল না, থানা মামলা নিত না। খুব সাহসী কয়েকটা পরিবার হয়তো প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে, কোন ক্ষেত্রে জিডি লজ করেছে, লিখতে হয়তো যে বাসা থেকে বেরিয়ে গেছে আর কখনো ফেরত আসেনি, প্রকৃত কারণ লেখা যেত না। এই যে মিসিং এর বিষয়টা হলো, তো প্রথম কাজ হতো যে যতদিন খুশি তাদের গোপন কারাগারে বন্দি রাখতো, তারপরে কাউকে যদি মনে করতো যে এটাকে আর বাঁচা রাখার দরকার নেই, তাহলে তাকে ওরা বলতো জি করা, গল্ফ করে দেয়, তারপরে নিয়ে কোনো গোপনে নদী নালায় খাল বিলে মেরে ফেলে দিয়ে আসতো, কখনো লাশ পাওয়া যেত কখনো পাওয়া যেত না, আনআইডেন্টিফাইড লাশ হিসেবে আবিষ্কৃত হতো। রেল লাইনের উপরে হত্যা করার পরে হয়তো ইনজেকশন পুশ করে হত্যা করেছে, করে লাশটা ডিসপোজালের জন্য বিশেষ করে কমলাপুর টু টঙ্গী এই রেল লাইনটাকে বেশি ব্যবহার করা হতো। লাশটাকে রেল লাইনের উপর শুয়ে রেখে তারপরে দাঁড়িয়ে থাকতো ট্রেন কখন আসবে, ট্রেন আসতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, চেনার কোনো উপায় থাকতো না, তারপরে ওনারা চলে আসতো। এই যে আমরা দেখেছি যে সেই সময়ের পত্র পত্রিকায় প্রচুর এরকম খবর আসতো যে রেল লাইনের ধারে ট্রেনে কাটা পড়া লাশ, একদিনে 3টা 4টা 5টা লাশ পাওয়া যেত, এগুলো কোনো ব্যাখ্যা ছিল না, প্রচুর লাশের এরকম খবর ছিল। এই কাজগুলো তারা করতো। যখন আমরা ইনভেস্টিগেশন আমাদের এজেন্সি গুলো করলো, তখন আমরা এটা পেলাম যে তাদেরকে ওখানে ফেলা হতো, নদীতে ফেলা হতো, প্রচুর নদী নালায় মাছের জাল ফেললে লাশ ভেসে উঠতো, কঙ্কাল ভেসে উঠতো। নারায়ণগঞ্জের 7 খুনেরটা তো প্রকাশিত হয়ে গেল, প্রকাশিত হওয়ার মাধ্যমে তাদের বিচার হলো, তাদেরকে সরাসরি আদালতে উপস্থাপন করা, মৃত্যুদণ্ড হলো। এরকম ঘটনা বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়ে গেল। তাহলে প্রথমটা হচ্ছে যে কিছুদিন বন্দি রাখা, তারপরে যাদেরকে মনে হতো যে মেরে ফেলতে হবে তাদেরকে এইভাবে ডিসপোজাল করা হতো, যাদেরকে মনে করা হতো যে না এদেরকে মামলা দিয়ে চালান দিব, তাহলে এটা কমন প্যাটার্ন ছিল যে তখন তাদেরকে অধিকাংশকে সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র আইন, জঙ্গির সন্ত্রাস বিরোধী আইন, মেইনলি সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র আইন, এই দুটো ধারায় আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এগুলোতে মামলা দেওয়া হতো, দিয়ে তাদেরকে 8টা 10টা মামলা দিয়ে চালান দেওয়া হতো। হয়তো তাকে 3 বছর আগে গ্রেপ্তার করা হয়েছে, 3 বছর পরে বলা হলো গতকাল তাকে অমুক রাস্তার মধ্যে থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। তারপরেও তারা মিনিমাম সান্ত্বনা ছিল যে এই লোকটাকে পাওয়া গেল। তাহলে আর কিছু লোক হচ্ছে যে তারা কখনো ফেরত আসলো না, বন্দি থাকলো 5ই আগস্ট পর্যন্ত, 2024 সাল পর্যন্ত। তার 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্দি, যাদের হোয়ার অ্যাবাউটস কেউ জানে না। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যাদেরকে কিছুদিন বন্দি রাখার পরে মামলা দিয়ে চালান দিল। আর থার্ড ক্যাটাগরি যারা হচ্ছে যাদেরকে বন্দি করার পরে একটা সময় কিল করে তাদের লাশগুলো চিরতরে গুম করে দেওয়া। এই যে কালচার প্রতিষ্ঠিত হলো, এইটার আবার আরো ব্যাখ্যা আছে।